বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্সের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা কোর্সের ক্লাসে। আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক। প্রিয় ছাত্ররা, আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে। সেই সাথে আমরা একটি ক্রান্তিকালও অতিক্রম করছি। তোমরা বোধহয় ইতিমধ্যে অবহিত হয়েছ যে করোনা আরেকটি নতুন ভাবে আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা শুরু হয়েছে এবং যাতে শিশুরা আক্রান্ত হওয়ার বিষয়টি আরও বেশি। কাজেই আমরা এই সময়ে যেমন একই সাথে আমাদের স্বাধীনতার আনন্দকে উপভোগ করব, সেই সাথে আমরা যথেষ্ট সতর্ক সাবধানী হয়ে চলব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আলোচ্য বিষয়ে আসছি। প্রিয় ছাত্ররা, আমরা আলোচনা করছিলাম আধুনিক ভাববাদের জনক জর্জ উইলহেম ফ্রেডেরিক হেগেলের কথা। গত ক্লাসে আমরা হেগেলের লাইফ স্কেচ, ভাববাদে তার যে ধারণাগুলি, তার দ্বান্দ্বিক পদ্ধতি, এগুলির সাথে পরিচিত হয়েছি। আজকের ক্লাসে আমরা হেগেলের স্বাধীনতা তত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্ররা, স্বাধীনতা সম্পর্কে হেগেলের কী ধারণা? বস্তুত স্বাধীনতা সম্পর্কে হেগেলের যে ধারণা, সেটি তার রাষ্ট্রচিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এবং রাষ্ট্র সম্পর্কে হেগেলের যে আদর্শবাদী তত্ত্ব, সেটিও স্বাধীনতার ধারণার উপরে প্রতিষ্ঠিত। হেগেল বলেন, মানুষের হৃদয়পটে অঙ্কিত স্বাধীনতা সম্পর্কিত সর্বোচ্চ ধারণার বাহ্য ও বস্তুগত বহিঃপ্রকাশ হচ্ছে রাষ্ট্র, এবং প্রকৃত স্বাধীনতা একটি সক্রিয় ও বিকাশধর্মী বস্তু যা রাষ্ট্রের উপজাত। প্রিয় শিক্ষার্থীরা, হেগেলের মতে সত্তার মূল প্রাণবস্তুই হচ্ছে স্বাধীনতা। যে কোনো সত্তার মূল প্রাণবস্তুই স্বাধীনতা, এবং বিশ্বের ইতিহাস স্বাধীনতা সম্পর্কিত চেতনার অগ্রগতিরই ইতিহাস। আর মানুষের প্রকৃত স্বাধীনতা রাষ্ট্রীয় আইনের বন্ধনের মধ্যেই নিহিত, স্বাতন্ত্র্যের সীমাহীন অধিকারের মধ্যে নয়। তার মতে আইন আর স্বাধীনতা একই মুদ্রার দুইটি দিক, এবং হেগেল বস্তুত স্বাধীনতা সম্পর্কিত যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী বা উদারতাবাদী যে তত্ত্ব, সেগুলিকে প্রত্যাখ্যান করেন। তার মতে আইন মানুষের আবেগ, আকাঙ্ক্ষা, লালনা ও বাসনার উপরে যেসব নিয়ন্ত্রণ আরোপ করে, সেগুলি তার প্রকৃত স্বাধীনতাকে সীমিত করে না, বরং তাকে আরও বেশি ত্বরান্বিত করে। কারণ মানুষ যদি রাষ্ট্রের উচ্চতর যুক্তির সাথে তার আচরণকে বিন্যস্ত করতে চায়, তাহলে এসব বন্ধন আর নিয়ন্ত্রণ তাকে মানতে হবে। রাষ্ট্রের আইনের উচ্চতর যুক্তিবাদিতার প্রতি মানুষের প্রকৃত আর আত্মসমর্পণটাই তার প্রকৃত আর স্থায়ী স্বাধীনতাকে নিশ্চিত করে। হেগেলের মতে স্বাধীনতার লক্ষ্যই হচ্ছে বড় কথা, পদ্ধতিতে কিছু যায় আসে না। মানুষ স্বেচ্ছায় রাষ্ট্রের প্রতি আনুগত্য করুক, অথবা তাকে বাধ্য করতে হবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করার জন্য, এবং এর মাধ্যমেই সে তার স্বাধীনতা অর্জন করতে পারে। বস্তুত প্রিয় শিক্ষার্থীরা, সেই সময়ে জার্মানির যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি, তাতেই হেগেল এই চিন্তা ভাবনার মূল প্রেরণা পান। বিশৃঙ্খলা, দুর্নীতি, প্রাদেশিকতা আর গোষ্ঠীদ্বন্দ্ব জার্মানিকে সেই সময় একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। তাই হেগেল জাতীয় রাষ্ট্রের একনিষ্ঠ সমর্থকে পরিণত হয়েছিলেন, আর জাতীয় ঐক্য ছাড়া অন্য কিছু
মর্যাদা তার কাছে বেশি ছিল না। তার কাছে মানুষ জীব জগতের বিবর্তনের সর্বশেষ পর্যায়ে উপস্থিত, তার মত। সুতরাং অন্যান্য জীবের মতো সংকীর্ণ স্বার্থের দ্বারা পরিচালিত হওয়া মানুষকে মানায় না। মানুষকে মনুষ্যোচিত কাজ করতে হবে, জাতীয় স্বার্থে নিজেকে পুরোপুরি সামিল করে দিতে হবে, এবং সেই পশু জগতের অবাধ স্বাধীনতা নয়, রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত তা যে উন্নততর স্বাধীনতা আর আদর্শ, সেটির কথা তাকে ভাবতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হেগেলের রাষ্ট্রচিন্তাকে বোঝার জন্যে কয়েকটি বুলেটের মাধ্যমে কয়েকটি পয়েন্টে আমরা আলোচনা করতে যাচ্ছি। তার প্রথমটি আমি তোমাদের যেটি একটু আগেও উল্লেখ করলাম, যে স্বাধীনতাই সত্তার মূল নিয়ামক। হেগেল বলেন, ফ্রিডম ইজ দ্য ডিস্টিংটিভ কোয়ালিটি অফ মেন। টু রিনাউন্স ওয়ানস ফ্রিডম ইজ দ্য রিনাউন্স অন হিউম্যানিটি। হেগেল তার বই ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থে এই কথাটি বলেছিলেন, যে সত্তার মূল প্রাণবস্তুই হচ্ছে স্বাধীনতা। যথার্থ সত্তা হিসেবে সমগ্র মানব জাতি স্বাধীন, তবে সংকীর্ণ স্বার্থে সেটি পরিচালিত হলে হবে না। উচ্চতর স্বাধীনতা আর আদর্শের কথা তাকে ভাবতে হবে। পরবর্তী পয়েন্ট, স্বাধীনতা ও সঠিক যুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, স্বাধীনতার প্রশ্নে হেগেল যুক্তি বা রিজন এর উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছিলেন। কান্টের ন্যায় হেগেলও বিশ্বাস করতেন যে মানুষের নিজস্ব প্রকৃতির যে মৌল বিধান, সেই অনুসারে তার নৈতিক, বুদ্ধিবৃত্তিক আর আধ্যাত্মিক ক্ষমতার যে অশৃঙ্খলিত বিকাশ, যে সুষ্ঠু বিকাশ, সেটি হচ্ছে স্বাধীনতা। প্রকৃতির মৌল বিধান অনুসারে, মনুষ্য প্রকৃতির যে মৌল বিধান, সেই অনুসারে কাজ করার অর্থ হলো সঠিক যুক্তি অনুসারে কাজ করা। কিন্তু সঠিক যুক্তির অভিব্যক্তি কিভাবে ঘটে, এ ব্যাপারে হেগেল মনে করেন যে মানুষের এই যুক্তিকে ব্যক্তিকেন্দ্রিক যুক্তি হলে হবে না, বরং তাকে হতে হবে বিশ্বজনীন যুক্তি। যে যুক্তি মূর্ত অমূর্ত উভয় রকম হতে পারে, এবং যে যুক্তির বাস্তব প্রতিফলন দেখা যায় রাষ্ট্রে, এবং রাষ্ট্রের যে সার্বজনীন আইন ব্যবস্থা তার মধ্যে। স্বাধীনতা আর রাষ্ট্রের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে প্রিয় শিক্ষার্থীরা, হেগেল তার যে ভাববাদী তত্ত্ব, সেখানে তিনি রাষ্ট্রকে জগৎ সত্তার প্রতীক বলে মনে করেছেন। তোমাদের মনে আছে বোধহয় গত ক্লাসে বলেছি, রাষ্ট্র সম্পর্কে তার ভিউ মার্চ অফ গড অন আর্থ। তাহলে সেই যে রাষ্ট্র, তার যে আইন, সেটি হচ্ছে যুক্তি আর বিবেকের মূর্ত অভিব্যক্তি। কাজেই মানুষ যখন নিজেকে নিঃশেষে রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে এবং আইনের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে, তখনই মানুষ প্রকৃত স্বাধীনতা অর্জন করে। রাষ্ট্রীয় আইনের বন্ধনের মধ্যেই রয়েছে প্রকৃত স্বাধীনতা, স্বাতন্ত্র্যের সীমাহীন অধিকারের মধ্যে নয়। স্বাধীনতা আর আইনের সম্পর্ককে তিনি হেগেল একই মুদ্রার দুইটি পিঠের সাথে তুলনা করেছেন, অর্থাৎ অভিন্ন বস্তু হিসেবে। হেগেলের মতে এদের মধ্যে, স্বাধীনতা আর আইনের মধ্যে গভীর আর অচ্ছেদ্য বন্ধন বিদ্যমান। তিনি মনে করেন আইন মানুষের আবেগ, লোভ, আকাঙ্ক্ষার উপরে সেই সব নিয়ন্ত্রণ আরোপ করে যেগুলি তার প্রকৃত স্বাধীনতাকে লোপ করে না, বরং সেটিকে ত্বরান্বিত করে। প্রিয় শিক্ষার্থীরা, এবার স্বাধীনতা ও সমাজ সম্পৃক্ততা নিয়ে আমরা আলোচনা করি। বস্তুত মানুষ তো সমাজ বিচ্ছিন্ন নয়, তাই না? আর সমাজ বিচ্ছিন্ন যদি কেউ থাকেও, সেখানে তো মানুষ প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারে না। কেননা প্রকৃত স্বাধীনতা লাভের জন্যে মানুষের বস্তুগত, নৈতিক,
বুদ্ধিবৃত্তিক যে গুণাবলীগুলির যে স্ফুরণ প্রয়োজন, তার জন্যে মানুষের সমাজবদ্ধ জীবনের প্রয়োজন। বিচ্ছিন্নভাবে তো সেটি সম্ভব নয়। আর সমাজে মানুষের পাশবিক প্রবৃত্তিগুলিকে দমন করার মতো শক্তিশালী নিয়ন্ত্রণ থাকতে হবে, তবেই মানুষের স্বাধীনতা সেখানে চিহ্নিত হবে। স্বাধীনতা আর কর্তব্যের মধ্যে একটি সম্পর্ক তিনি দেখিয়েছেন। মূলত হেগেলের মতে কর্তব্যের মধ্যেই স্বাধীনতা নিহিত, অধিকারের বিষয়টি নয়। কর্তব্যকে তিনি এমফ্যাসিস করেছেন। তিনি মনে করেন রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটি ব্যক্তিকে তার পদমর্যাদা অনুসারে কর্তব্য ও অধিকার প্রদান করা হয়। ব্যক্তি যখন দায়িত্ব পালন করে তখন সর্বাধিক প্রকৃত স্বাধীনতার অধিকারী সে হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে থাকতে পারে যে দ্বিতীয় বর্ষে প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় আমরা যখন রবীন্দ্রনাথের অধিকারের তত্ত্ব পড়েছি, তখন আমরা সেখানে এই জাতীয় কথাই শুনেছি যে যে যতদূর কর্তব্য বা দায়িত্ব প্রসারিত করবে ততদূর তার অধিকার প্রসারিত হবে। এবারে স্বাধীনতা ও নৈতিকতার কথা তিনি বলেছেন যে স্বাধীনতার সাথে নৈতিকতার সম্পর্ক গভীর। নীতি নৈতিকতা বর্জিত আচরণ আর কর্ম প্রকৃত স্বাধীনতা প্রদান করে না। মানুষ যা ইচ্ছা তাই, যা খুশি তাই যদি করে, সেটি যদি অন্যের জন্য ক্ষতিকর হয়, তাহলে কি সেটি স্বাধীনতা হবে? সুতরাং এরকম মানুষের কতগুলি বিশেষ দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন, যেগুলিকে কালক্রমে তার নিজস্ব স্বাধীনতা আর ব্যক্তিত্বের যথোপযুক্ত ও প্রয়োজনীয় অভিব্যক্তি হিসেবে তিনি স্বীকার করেছেন। এই সব দায়িত্বের প্রতি যখন মানুষ আনুগত্য প্রদর্শন করবে এবং সেই অনুযায়ী তার কর্মনীতির দ্বারা সে পরিচালিত হবে, তখন ছাড়া ব্যক্তি সত্তার কে কোনো মতেই বিকশিত করতে পারে না। এই ছিল তার অভিমত। প্রিয় শিক্ষার্থীরা, স্বাধীনতা সম্পর্কে তার মত জানবার পর এসো আমরা পরবর্তী স্লাইডে যাই। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা হেগেলের মত সম্পর্কে জানি। প্রথমে আমরা আলোচনা করি সংবিধান সম্পর্কে তিনি কি বলেন। তোমরা জানো যে যে কোনো একটি রাষ্ট্র পরিচালনার মূল যে নীতি সেটি হচ্ছে সংবিধান। এটি সম্পর্কে হেগেলের ধারণা, এ কনস্টিটিউশন ইজ নট জাস্ট সামথিং ম্যানুফ্যাকচার্ড, ইট ইজ দ্য ওয়ার্ক অফ সেঞ্চুরিজ। যদি সংবিধান কোনো একটি নির্দিষ্ট সময়ে তৈরি হয়ও, তবুও সেটি কিন্তু হঠাৎ করে যারা প্রণয়ন করেন তাদের মস্তিষ্ক থেকে আসে না। ওই ভূখণ্ডে, ওই রাষ্ট্রে বহুদিন ধরে চলে আসা যে নীতি, নৈতিকতা, জীবনাচরণের ভিত, সেগুলি সংবিধানকে তৈরি করার ক্ষেত্রে নৈতিক ভিত্তি হিসেবে কাজ করে। এবং কালের প্রেক্ষিতে এরকম যে কোনো একটি নির্দিষ্ট সময়ে এটি তৈরি যদিও হয়, তথাপি এটিকে তৈরি কোনো বস্তু হিসেবে না বিবেচনা করে বরং এটিকে একটি গৌরবদীপ্ত, স্থির ও ঐশ্বরিক বস্তু হিসেবে তিনি বিবেচনা করা অবশ্য প্রয়োজন বলে মনে করেছেন। এবং এভাবে ভাবতে তিনি প্ররোচিত করেন যে এটি অনেক এই সংবিধান যেন অনেক আগের থেকেই তার অস্তিত্ব রয়েছে। তার মতে রাষ্ট্র যেহেতু পৃথিবীর বুকে বিধাতার জয়যাত্রা, কাজেই রাষ্ট্রের সংবিধানের ব্যাপারে নশ্বর প্রাণীদের হস্তক্ষেপ করা উচিত নয়। এসো আমরা জানি যে সার্বভৌমত্ব সম্পর্কে তার কি ধারণা ছিল। সার্বভৌমত্বকে তিনি বস্তুত অলঙ্ঘনীয়, যুক্তিসিদ্ধ এবং নৈতিকতার প্রতীক মনে করেন। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে রাষ্ট্রের চরম ও চূড়ান্ত যে ক্ষমতা, সেটিকেই সার্বভৌমত্ব বলা হয়। তো রাষ্ট্রকেই যিনি সর্বশক্তিমান বলেছেন এবং এর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, সেখানে তিনি যে সার্বভৌমত্বের কথা বলেছেন সেটি বস্তুত শাসকের সার্বভৌমত্বের কথা বলেছেন, ব্যক্তির বা নাগরিকের সার্বভৌমত্বের
কথা নয়। ম্যাক্সে বলেন, হেগেলের যে স্বাধীনতা সেটি চরম ও অবিভাজ্য। তোমাদের মনে আছে নিশ্চয়ই, হবস, রুশো তারাও সার্বভৌমত্বকে রাষ্ট্রশক্তির প্রতীক হিসেবে দেখেছেন এবং তারাও এই সার্বভৌমত্বকে চরম ও চূড়ান্ত বলেছিলেন। হেগেল এই যে সার্বভৌমত্বের কথা বলেছেন, সেখানে তিনি মনে করেন সার্বভৌম রাজা রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা ও ঐতিহ্য সুনিশ্চিত করে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে তিনি কিন্তু রাজতন্ত্রকে সমর্থন করেন। এবং আইনসভার কথাও তার আলোচনার মধ্যে রয়েছে, তবে তার ধারণায় আইনসভা গঠিত হবে রাজকীয় ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা এবং প্রতিনিধিত্বমূলক সদস্যদের নিয়ে গঠিত। এবারে আমরা আলোচনা করি সরকার সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি। বস্তুত তিনি দার্শনিক হলেও সমসাময়িক জার্মানির রাষ্ট্র প্রশাসনের খুঁটিনাটি বিষয়ে তিনি অবহিত ছিলেন। সমাজস্থ ব্যক্তিবর্গের যে সার্বজনীন ইচ্ছা, সেইটি সরকারের আইন বিভাগ প্রতিফলিত হয়, অর্থাৎ আইন তৈরি করে। শাসন বিভাগ এই সার্বজনীন ইচ্ছা অনুসারে শাসন কাজ পরিচালনা করে, আর বিচার বিভাগ সেটিকে পর্যালোচনা করে। এই যে তিনটি বিভাগ, এর কাজ আলাদা করে দেখালেও তিনি কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি প্রিয় ছাত্ররা। যেহেতু একটু আগেই আমরা বলছিলাম তিনি রাজতন্ত্রকে প্রেফার করেন, কাজেই এবং তার মধ্যেই সার্বভৌম শক্তিকে তিনি দেখতে পান, সুতরাং এই বিষয়ে তিনি আসলে ডিটেলসে যাননি। তবে তার ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থে তিনি সরকারের প্রকৃতিকে যখন ভাগ করেছেন, সেখানে তিনটি ভাগ তিনি দেখিয়েছেন। একটি হচ্ছে রাজতন্ত্র, একটি গণতন্ত্র, আর একটি স্বৈরতন্ত্র। তো হেগেল কিন্তু বস্তুত সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক। তার মতে রাজা সংবিধান অনুসারে রাষ্ট্র শাসন করবে, সংবিধানকে বাস্তবায়ন করাই হবে তার কাজ, সরকারের কাজ। হেগেলের মতে রিফরমেশনের পরবর্তীকালে জার্মানিতে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই প্রমাণ করেছে যে সাংবিধানিক রাজতন্ত্রের উৎকর্ষতা আর শ্রেষ্ঠত্ব। মানবিক চেতনায়, স্বাধীনতায়, সমতায়, শাসনে, আইনে এ ব্যবস্থা চরম উৎকর্ষতা সাধন করে। আর গণতন্ত্র সম্পর্কে যদি বলা হয়, তাহলে আমাদের এভাবেই বলতে হবে যে বস্তুত তোমাদের খেয়াল আছে বোধহয়, প্লেটো থেকে শুরু করে আজ পর্যন্ত অনেকেই গণতন্ত্রের বিরোধিতা করেছেন। হেগেলও আসলে তাদেরই একজন। গণতন্ত্রকে তিনি বিবেক বুদ্ধিহীন জনতার শাসন বা থটলেস মব বলে অভিহিত করেছেন, এবং তার অভিমত হচ্ছে গণতন্ত্র হচ্ছে নৈরাজ্যের পথে প্রথম পদক্ষেপ। তিনি বলেন একটি সমাজ তার সমন্বয় করার জন্যে, সুষ্ঠু সমন্বয় করার জন্যে যা কিছু করা প্রয়োজন সেটি গণতন্ত্রের জন্য সহজ নয়। তার জন্যে প্রয়োজন শক্তিশালী রাজতন্ত্র। কনস্টিটিউশন অফ জার্মানি গ্রন্থে তিনি বলেন যে ক্ষমতার মধ্যেই যথার্থ সত্য নিহিত, আর ক্ষমতাই উচ্চতর প্রাকৃতিক ন্যায় বিচার নিশ্চিত করে সবার জন্যে। সুতরাং রাষ্ট্রীয় জীবদেহে মধ্যে কোনো রকম যুক্তিগ্রাহ্য আকৃতি ছাড়াই গণতন্ত্রের উপাদান প্রয়োগে সামিল হবে যদি সকলকে সরকার পরিচালনায় বা শাসন ব্যবস্থায় অংশগ্রহণের অধিকার দেওয়া হয়। তিনি এ ব্যাপারে ব্যক্তিকে আসলে নিছক নাগরিক মর্যাদার প্রেক্ষিতে অংশগ্রহণের ব্যাপারে সম্মতি দিতে রাজি নন। আর স্বৈরতান্ত্রিক যে সরকার ব্যবস্থা, সেটি আসলে প্রাচ্যে রয়েছে এরকম ছিল তার অভিমত, যে নানা ধরনের সরকার ব্যবস্থা সেখানে রয়েছে। সেসব অঞ্চলে যুদ্ধ, অধিগ্রহণ, ভূমি দখল, করায়ত্তকরণ এগুলি চলছে। এটি নিয়ে তিনি আসলে খুব বেশি আলোচনা করেননি।
এবারে আমরা আলোচনা করি আইন সম্পর্কে তার ধারণা। বস্তুত আমরা স্বাধীনতা আলোচনা করতে গিয়ে তো আইন সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। এবার আরেকটু আমরা বলি যে তিনি আইনকে বিশ্লেষণ করেছেন দর্শনের আলোকে। আইন একটি ভাব, একটি আদর্শ হিসেবেই তার কাছে উপস্থিত। হেগেলের মতে রাষ্ট্রে উন্নত আইন ব্যবস্থা থাকবে। আইন স্বাধীন ইচ্ছার বিদ্যমান অস্তিত্ব। তার মতে স্বাধীনতার সাথে আইনের কোনো পার্থক্য নেই। কোনো ক্ষেত্রে স্বাধীনতার বাস্তবায়ন করা এ কথাটির অর্থ হচ্ছে আইনের বাস্তবায়ন করা। এবং রাষ্ট্রীয় আইন জনগণের যে আনুগত্য পায়, কারণ এ আইন তার কাছে বাইরের বা চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয়, বরং এটি নাগরিকগণ তাদের বাস্তব ইচ্ছার প্রতিফলন। নিজেদের স্বাধীন ইচ্ছায় তারা এগুলিকে মেনে চলে এবং রাষ্ট্রের ইচ্ছার বাস্তব প্রকাশ পায় এই আইনের মধ্যে। অর্থাৎ আইন হচ্ছে রাষ্ট্রের বাস্তব ইচ্ছার মূর্ত প্রতীক। আইনের বিধানগুলির মধ্যে নাগরিকের যথার্থ স্বাধীনতা রয়েছে এবং এই আইনের মাধ্যমেই প্রতিফলিত হয় কোনো জাতি বা জনগোষ্ঠীর যে জাতীয় চরিত্র আর তার ঐতিহাসিক বিকাশের পর্যায়গুলি। প্রিয় শিক্ষার্থীরা, এই আলোচনার পরবর্তী পর্যায়ে আমরা মূল্যায়নের চেষ্টা করি হেগেলকে। রাষ্ট্রচিন্তায় তার যে অবদান রয়েছে সেই বিষয়ে আমরা যদি আলোচনা করতে যাই, প্রথমেই আমাদেরকে মূল্যায়নে বলতে হবে যে তার রাষ্ট্রচিন্তা ছিল বাস্তবধর্মী। বস্তুত হেগেলের রাষ্ট্রচিন্তায় নানা জটিলতায় আকীর্ণ থাকলেও রাজনৈতিক বাস্তবতার সাথে তার তত্ত্বের রয়েছে এক অপূর্ব সমন্বয়। সেভাইন এটি বলেছিলেন, নেপোলিয়ান যুদ্ধের পরিসমাপ্তিতে জার্মানিতে উদ্ভূত যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে তার চিন্তা কাঠামো নির্মিত হয়েছে। অভ্যন্তরীণ অশান্তি, নৈরাশ্যজনক পরিস্থিতি, সরকারের অস্থিতিশীলতা, জাতীয় ঐক্য আর সংহতির উপরে তার চিন্তা ভাবনায় গুরুত্ব এনে দিয়েছে এবং প্রয়োজনে রাষ্ট্রের চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার চরম প্রয়োগ তিনি কামনা করেছেন। এবং এই যে রাষ্ট্র সম্পর্কে তার যে ধারণা, সেটি তো তিনি তার দান্দিক পদ্ধতির বহিঃপ্রকাশের মধ্যে দিয়েই করেছেন, কাজেই এটি বাস্তবতা বর্জিত নয়। তিনি ছিলেন উন্নত প্রশাসনের প্রবক্তা। হেগেল এক ঐক্যবদ্ধ জার্মানির কল্পনায় বিভোর ছিলেন যে কেবল তাই নয়, এর সঙ্গে তিনি উন্নত মানের প্রশাসনিক কাঠামো গড়ে তোলার কামনাও করেছিলেন। তার ধারণা উদারনীতি আর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সুশৃঙ্খল শাসনের অনুপযোগী, কিন্তু এর চেয়েও শাসন ব্যবস্থা আর আইনের প্রয়োজন রয়েছে বেশি। অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ আর উদারনীতির যে পরিবেশ, তার চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে আইনের, এবং দেশের যে শাসন ব্যবস্থা সেটি যেন সুশৃঙ্খল হয় সেইটি। এবং সেই সময়ের প্রেক্ষিতে তার এই চিন্তা সর্বাঙ্গে আসলে সত্য ছিল। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রচিন্তায় তার অবদানের আলোচনা করতে গেলে আমরা প্রথমে কিন্তু আমাদের মনে আসে কোনটি, যে দান্দিক পদ্ধতি তিনি যে প্রয়োগ করেছিলেন। ইতিহাস আর সমাজ বিজ্ঞানে তার সেই পদ্ধতি কিন্তু পরবর্তীতে অনেক প্রয়োগ হয়েছে এবং তোমরা পরে আরও চতুর্থ বর্ষেই বোধহয় কিছুটা জেনেছো। এখন আবার স্মরণ করিয়ে দিই যে তার দান্দিক পদ্ধতি ধরেই কিন্তু পরবর্তীতে সমাজতন্ত্র বিকশিত হয়েছে। যদিও তার ভাববাদী দ্বন্দ্ববাদের পরিবর্তে কার্ল মার্কস বৈজ্ঞানিক পদ্ধতিতে যে দান্দিক বা বস্তুগত যে দ্বন্দ্ববাদ, সেটির মধ্যে দিয়ে তিনি এগিয়েছেন। অর্থাৎ তিনি
যে চিন্তা ভাবনা করেছিলেন ভাববাদী পদ্ধতিতে, যেভাবে ইতিহাস অগ্রসর হয় তার বিপরীতে এখানে দ্বন্দ্ব যে বিষয়টি সেটিকে বস্তুগত বিষয়ের আলোকে কার্ল মার্কস ব্যাখ্যা করেছিলেন। বস্তুত তার এই দান্দিকতা কার্ল মার্কসের এবং বিপ্লব, পুনরুজ্জীবন, এই যে সমস্ত বিষয়, দান্দিক গতিশীলতার দীক্ষা কার্ল মার্কস সেটি হেগেলের থেকেই নিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আর এই সাথে বাস্তবিক আরেকটি যে বিষয়টি ছিল, তার মূল লক্ষ্য ছিল জার্মানির ঐক্য সাধন। কেবল দর্শন চিন্তা নয়, জ্ঞানের বিভিন্ন শাখায় হেগেলের প্রভাব ছিল ঠিক আছে, কিন্তু তিনি সর্বান্তকরণে চেষ্টা করেছেন তার চিন্তা ভাবনার যে মূল লক্ষ্য সেটি হচ্ছে তার সময়ের পরিস্থিতিতে যে জার্মানির যে রাজনৈতিক অর্থনৈতিক বিশৃঙ্খলা, সেটির প্রেক্ষিতে তাকে যেভাবে ঐক্য সাধন করা যায় সেটি চরম ক্ষমতা প্রয়োগ করে জাতীয় রাষ্ট্রের শেপে তিনি আসলে আমাদেরকে দেখিয়েছেন। এই যে বিষয়গুলি তাকে মূল্যায়ন করতে গেলে আমাদের বলতেই হয়, সেই সাথে কিন্তু আবার কিছু সমালোচনাও এসে পড়ে, সেই সম্পর্কেও আমাদের একটু জানতে হবে। হেগেলের রাষ্ট্রচিন্তার মধ্যেই কেউ কেউ দেখতে পান প্রতিক্রিয়াশীলতা, কেউ লক্ষ্য করেন রক্ষণশীলতা, আবার কেউ বা বুর্জোয়া দর্শনের প্রতিচ্ছবি বলে এটিকে মনে করেন। তাকে বলা হয় যে তিনি স্বৈরতন্ত্রের প্রবক্তা। সমালোচকগণ বলেন যে উগ্র জাতীয়তাবাদ আর সর্বাত্মকবাদী রাষ্ট্রচিন্তা প্রসারের মূলে রয়েছে হেগেলের দর্শন চিন্তার গভীর প্রভাব। হেগেলের রাষ্ট্রচিন্তা যে সর্বাত্মকবাদী ধারাকে এগিয়ে নিয়ে যায়, সেটি দুইটি বিশ্বযুদ্ধ, নাৎসিবাদ, জার্মান সমাজবাদ বা এই যে বিষয়গুলি, সেগুলি হেগেলের চিন্তার পরবর্তী ফসল। হেগেল রাষ্ট্রকে যে একটি যান্ত্রিক সত্তায় রূপান্তর করেছেন আর ব্যক্তিকে তার পদমূলে উৎসর্গ করেছেন, তার ভিত্তিতেই পরবর্তীতে এই স্বৈরবাদ, সর্বাত্মকবাদ এগুলি এগিয়ে গেছে। এবং আমরা তার যে আরও একটি সমালোচনা শুনি, সেটি হচ্ছে তিনি যে ব্যক্তির স্বাধীনতা দিয়ে আলোচনা শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তিনি ব্যক্তিকেই যেন রাষ্ট্রের বেদিমূলে উৎসর্গ করে দিলেন। সাম্প্রতিক সময়ে তার যারা তাকে সমালোচনা করেন, তারা বলেন যে হেগেল রাষ্ট্রকে স্বৈরী ক্ষমতা সম্পন্ন করতে চেয়েছিলেন, যে তার কারণ অন্যত্র। তখন জার্মানির অর্থব্যবস্থা ভেঙে পড়েছিল, বিশেষ করে জার্মানির বুর্জোয়ারা ছিল হতাশ। ইংল্যান্ডে, ফ্রান্সে বুর্জোয়ারা তখন যে অর্থব্যবস্থাকে কুক্ষিগত করে ফেলেছিল, কিন্তু জার্মানিতে এই সৌভাগ্য তাদের হয়নি। সুতরাং অর্থনীতির ক্ষেত্রে তাদের যে অবস্থা, সেটিকে সুসংহত করার জন্য প্রয়োজন ছিল ব্যাপক ক্ষমতা সম্পন্ন এক রাষ্ট্র ব্যবস্থা। এবং সেক্ষেত্রে হেগেলের দান্দিক পদ্ধতি একটি কৌশল মাত্র, যার আসল লক্ষ্য হচ্ছে বুর্জোয়া শোষণ অব্যাহত রাখতে হলে সব রকমের যে সমালোচনা রয়েছে সেগুলিকে যে বন্ধ করা প্রয়োজন, সেই লক্ষ্যে হেগেল কাজ করেছেন। সেই লক্ষ্যে তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিরোধিতা করেছেন। সেই লক্ষ্যে তিনি জনগণের শর্তহীন আনুগত্যের কথা বলেছেন রাষ্ট্রের প্রতি। সরাসরি বলেননি, দর্শন চিন্তার জাল বুনে তিনি এটা বলার চেষ্টা করেছেন। অর্থাৎ তার চিন্তা ভাবনা বুর্জোয়া শ্রেণীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। প্রুশিয়ার সরকার, তখনকার যে সরকার ব্যবস্থা, সেটির সরকারি দার্শনিক হিসেবে সমালোচকেরা তাকে চিহ্নিত করেন। এবং এই সব কিছু বলার পরেও আমরা আসলে আধুনিক দর্শনে তাকে যেভাবে মূল্যায়ন করতে পারি, সেটি হচ্ছে আধুনিক দর্শনে তিনি সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন। ধন্যবাদ প্রিয় ছাত্ররা, আজকের মতো এখানেই শেষ করছি।